যদি তেল থাকে এত পেরেশানি কেন পাবলিকের? শেষ বড় সেইটাই, কোথাও তেল দিচ্ছে না। তেল যদি টোটালি না থাকে ভাই বলে দিক, আমরা গাড়ি যে ঘরে উঠায় রাখি। একই ব্যক্তি 5 লিটার নেওয়ার পরে আবার ঘুরে সে 5 লিটার নিচ্ছে। সরবরাহ স্বাভাবিক দাবি করলেও পাম্পে মিলছে না চাহিদা মতো তেল, বাড়তি নেয় সংকট। ব্যবস্থাপনার ঘাটতিকে দুষছেন বিশেষজ্ঞ, সমন্বয়হীনতা দূর করার পেট্রোল তাগিদ। অ্যান্ড অকটেন বেশিরভাগই ব্যবহার হয় সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। ফোর্স কনজারভেশন, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। জ্বালানি সরবরাহে দ্বিগুণ অর্থ ব্যয় সরকারের, ঋণের বদলে রাজস্ব আহরণ বাড়ানোয় জোর। জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। বহুবিধ উৎস নিশ্চিত করতে হবে, দ্বিতীয় হচ্ছে অর্থায়ন নিশ্চিত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের বিরতির পরেই সংসদে উত্তাপ, সংস্কার পরিষদ ইস্যুতে হট্টগোল। সংবিধান সংশোধনে আলাদা কমিটির প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, অধিবেশন মুলতবি করে আলোচনা চায় বিরোধী দল। সচিবালয়ে 8 মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়। কৃষক কার্ডের ডেমো দেখার পর বিতরণ কার্যক্রম নিয়ে দিলেন দিক নির্দেশনা। 8 বছর টিকা না দেয়ায় হামের প্রাদুর্ভাব, 11 দিনে 33 শিশুর মৃত্যু। ভ্যাকসিন কিনতে 600 কোটি টাকা বরাদ্দ, ছুটির দিনও মন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং জ্বালানি খরচ, উৎপাদন ব্যয় বাড়ায়, কমছে ধান উৎপাদন, খালি থাকছে মাঠ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক। আমদানি কমে ভর্তুকির অর্থ চাষিদের বণ্টনের পরামর্শ। পাম্পে সরবরাহ স্বাভাবিকের দাবি করা হলেও চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এর মধ্যেই আবার একই ব্যক্তি একই দিনে বারবার তেল কিনতে আসছেন বলেও অভিযোগ চালক ও পাম্প কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্পে রয়েছে পুলিশি পাহারা, সরবরাহ নজরদারিতে সাব ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। সকাল হলেই রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা মেলে জ্বালানির জন্য প্রাইভেট কারের এমন দীর্ঘ লাইন। সময়ের সঙ্গে বড় হতে থাকে মোটরসাইকেল চালকদের অপেক্ষাও। ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য আসা চালকদের দৈনিক একই অভিযোগ, চাহিদা মতো পাচ্ছেন না সরবরাহ। সব শেষ করে আবার ফুল করে নিতাম, এখন 2000 টাকা করে নিতে হইতেছে আর কি। তারপর চললে আবার কালকে আবার আসতে হইতেছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাগে। হাতের ঝুল থেকে আমরা সিরিয়াল নিয়ে আসছি। মনে করেন যে 3 ঘন্টা সিরিয়াল আসছি। এই পাম্পে তেল 500 টাকা। আলহামদুলিল্লাহ, মানে ঈদের চা খুশি আমরা। কালকে রাতে আমি 4টা পাম্পে তেল নেই, আজকে সকালে 2টাতে তেল পাইনি, তাহলে সংকট কমলো কিভাবে? যদি তেল থাকে এত পেরেশানি কেন পাবলিকের? এত পেরেশানি কেন? আমরা কেন এত ভুক্তভোগী হবো? যেটা আছে সেটা দিতে থাকুক না কেন? 3 ঘন্টা লাইন ধরে 500 টাকা তেল, আর সরকারের বহুত মজুদ আছে। একই ব্যক্তি একই দিন বারবার তেল কিনতে আসছেন রয়েছে এমন অভিযোগও। খবরও বলতেছে পরিমাণ তেল আছে আমাদের, কিন্তু আমরা সিরিয়ালে এসে দেখি একই ব্যক্তি 5 লিটার নেওয়ার পরে আবার ঘুরে সে 5 লিটার নিচ্ছে। যেই পেট্রোল পাম্প মালিক মজুদে ধরা পড়বে ওরে সর্বোচ্চ শাস্তি দেন, জরিমানা করেন, লাইসেন্স ক্যান্সেল করেন। পারেন নাই তো ম্যাজিস্ট্রেট পাঠান, 1 ফুট তেল আছে বেচারা, তার 20,000 টাকা জরিমানা দিলেন। আর ওই 1 ফুট তেল তো না, ওটা তো পানি, ময়লা, গাদ, তেল মিক্স, ওটা দিলে তো পাবলিকে পিটাইবো আপনারে। একই চিত্র দেশের বিভিন্ন জেলায়। দীর্ঘ বন্ধের পর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় জ্বালানির সংকট বেড়েছে আরও। স্কুল কলেজ খোলা, এখন চিন্তা করতেছে এরকম যদি চলতে থাকে কি হবে পরিস্থিতি। মানুষ হারানো হচ্ছে বেশি, এখানে রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে। চট্টগ্রামের শেষ বড় সেইটাই, এটা ছাড়া আর কোনো ভরসা নাই, কোথাও তেল দিচ্ছে না। ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না হওয়ায় তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না বলে দাবি পাম্প মালিকদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনো কোনো ফিলিং স্টেশনে পুলিশি পাহারা। সকালবেলা দেওয়া শুরু করেছে, ওই মাথাতে প্রায় 1 ঘন্টার উপরে আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। সমস্যাটা আমরাই তৈরি করতেছি, এটা কিন্তু তেল পেট্রোল পাম্পের কোনো দায়ী না। ঠেলে তো আমাদের গাইছি, এখন যদি ভালো মতো একটু পাই তো ভালো, আর না পারলে তো অবস্থা খারাপ। এদিকে ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক ও তদারকি নিশ্চিতে বিভিন্ন সাব ডিপোতে রয়েছে বিজিবি মোতায়েন। জ্বালানি তেল পাচার না হয় সে ব্যাপারেও সতর্ক রয়েছে বিজিবি। সাইফুল ইসলাম, সময় সংবাদ। এদিকে গত বছরের সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হলেও কাটছে না সংকট। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, একদিকে যেমন চাহিদা বেড়েছে, অন্যদিকে থামেনি আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতাও। বিশেষজ্ঞরা মনে করেন সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনার অভাব আর ব্যবস্থাপনাগত ঘাটতি চলমান সংকটের জন্য দায়ী।
আর তাই চাহিদা কমিয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের তথ্য মতে স্বাভাবিক সময়ে এখানে দিনে জ্বালানি তেল বিক্রি হতো 20,000 লিটারের মতো। বর্তমানে যা 25,000 লিটার ছাড়িয়েছে। তারপরও তেল পেতে দীর্ঘ সারিতে অপেক্ষা গ্রাহকদের। কিন্তু কেন? আমাদের এখানে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, অন্যান্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমাদের এখানে চাপটা একটু বেশি। রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনের চিত্রও একই রকম। আগের তুলনায় বিক্রি বাড়লেও কমেনি গ্রাহকের চাপ, বরং দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এবং বাড়ার কারণ হলো যে দুটো, একটা হলো যে অন্য জায়গায় না পেয়ে এখানে চাপ দিচ্ছে, আর একটা হলো যে ভিতরগতভাবে এটা আতঙ্কিত হয়ে তৈল একটু বেশি নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও জ্বালানি বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে ইরান যুদ্ধ শুরুর পর সংকটের শঙ্কায় গ্রাহকদের বাড়তি তেল কেনার প্রবণতা দেখা দেয়। মার্চের প্রথম 5 দিনে ডিজেল বিক্রি হয় গত বছরের তুলনায় দ্বিগুণ হারে। পরিস্থিতি সামলাতে এরপর টানা 9 দিন তেল বিক্রি হয় রেশনিং পদ্ধতিতে। ঈদ যাত্রা সামনে রেখে রেশনিং উঠিয়ে নেয়ার পর 16 থেকে 18 মার্চ জ্বালানি তেল বিক্রির হার বাড়ে আগের বছরের একই সময়ের তুলনায় 10 থেকে 15%। ঈদের পর ডিপো থেকে তেল দেয়া হচ্ছে গত বছরের সঙ্গে মিল রেখে। তবে ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রি অর্ডার জটিলতায় চাহিদা মাফিক তেল নিতে পারেনি অনেক পাম্প। একটা রাস্তায় যদি 10 কিলোমিটার মধ্যে 6টা পাম্প কোনো লোক বন্ধ দেখে, তার ভিতরে তো প্যানিক আরো বেড়ে যায়। সিদ্ধান্ত নিতে যত দেরি করবে ততই প্রবলেম হবে। একই সঙ্গে চলমান সংকটের পেছনে ব্যবস্থাপনাগত ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের পেট্রোল অ্যান্ড অকটেন, হ্যাঁ, এর বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এই যে আমাদের এতগুলো গাড়ি আছে, 1 মাসের জন্য এখানে অর্ধেক ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন সংকটে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সংকট কিংবা সরবরাহ ঘাটতি নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে দেখা যাচ্ছে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি আর গ্রাহক ভোগান্তি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে পরিস্থিতি সামাল দিতে কতটা কৌশলী কিংবা ব্যবস্থাপনাগত দক্ষতা দেখাতে পারছে জ্বালানি বিভাগ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে ব্যয় হচ্ছে দ্বিগুণ অর্থ। তবে এই ব্যয় মেটাতে ঋণের বদলে কর আহরণ বাড়াতে জোর দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, সামাজিক সুরক্ষা খাতের উদ্যোগের কারণে স্বস্তিতে থাকবেন দরিদ্ররা। ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কর জিডিপি আয় 10% ওপরে হলেও বছরের পর বছর ধরে 7% তলানিতেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। বিপরীতে বাড়ছে বিদেশি ঋণের বোঝা। এমন বাস্তবতায় নতুন করে চাপ বাড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। সরবরাহে বিঘ্ন ও বিশ্ববাজারে দামের তারতম্যে ব্যয় বেড়েছে জ্বালানি খাতে। তবে তা ঋণ করে মেটাতে চায় না সরকার। বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। বহুবিধ উৎস নিশ্চিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে অর্থায়ন নিশ্চিত করতে হবে। রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি রাজস্ব আয় করতে চায় সরকার। কর আয় হার না বাড়িয়ে মোট অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ এমনভাবে বাড়ানো হচ্ছে যাতে অতীতে যে ঋণ করা, অর্থাৎ দেশীয় খাত থেকে ঋণ করা, সেইটাকে চেক দেওয়া হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোয় দরিদ্র জনগোষ্ঠীর ওপর চাপ কমবে বলেও জানান উপদেষ্টা। দরিদ্র মানুষের যখন সংখ্যা বাড়ে তখন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। কর ফাঁকি রোধ ও কর জালিয়াতি ঠেকাতে 3টি টাস্কফোর্স কাজ করছে বলেও জানান উপদেষ্টা। যে আপনি বিবিএস এ যেদিন আসবেন সেদিনই আমি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। সংস্কার পরিষদ গঠন বিষয়ে সংসদে হট্টগোলের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো দলিলের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হতে পারে না। সংবিধান সংশোধনে সরকারি দল আর বিরোধী দলের সদস্যদের নিয়ে আলাদা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। জবাবে বিরোধী দলীয় নেতা জানিয়েছেন, সংসদ মুলতবি করে আলোচনা করলে অংশ নেবেন তারা।
এর আগে জনগুরুত্বপূর্ণ বিষয়ের মাঝে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিরোধী দল আলোচনা চাইলে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। দিনের কার্যসূচি শুরুর ঈদের বিরতি শেষে আবারও শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ইতিমধ্যে কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তরের মাঝে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রসঙ্গ তোলায় উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বাদানুবাদে জড়ান বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরা। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত, তারপরে আমাদের রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। মাগরিবের বিরতির আগে সংসদে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা চেয়ে নোটিশ উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা। এই সংসদ যে কারণে হয়েছে এইটার প্রত্যাশা আমরা সকলেই জানি, যে এই সংসদ ফ্যাসিবাদের মূল উৎপাটনের জন্য দায়িত্ব নিয়ে হয়েছে। আলোচনা উত্থাপনের কারণ কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। পরে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় নিয়েও ফের উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পয়েন্ট অফ অর্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদ রাজনৈতিক দলিল, কিন্তু দলিল দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। এ সময় সংবিধান সংশোধনে আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। সংবিধান মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, চাহিদা অনুযায়ী সময়ে সময়ে অবশ্যই কিছু কিছু বিধান পরিবর্তন করতে হয়, সময়ের দাবি। সেই জন্য আমরা একটা পারপিচুয়াল নেচারের অ্যামেন্ডমেন্ট করি, যেটা অন্তত দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে। আমরা সেই সংবিধান নিয়ে আগাতে পারবো। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদ মুলতবি করে আলোচনা করলে অংশ নেবেন তারা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ার বহির্ভূত বক্তব্যের কড়া সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দেওয়া দরকার, সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে মঙ্গলবার 2 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত জানান স্পিকার। সোমবার বিকেল 3:30টায় ফের বসবে সংসদ। 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। সেখানে প্রদর্শন করা হয় কৃষক কার্ডের ডেমো। রোববার সকাল 9টার পর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নামার পর নিজ দপ্তরে প্রবেশ না করে পায়ে হেঁটে যান 6 নম্বর ভবনে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পরিদর্শন করেন। এভাবে ভবনটির 6ষ্ঠ তলা পর্যন্ত মৎস্য, প্রাণী সম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। 6ষ্ঠ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে প্রধানমন্ত্রী প্রবেশ করেন 5 নম্বর ভবনে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন শেষে 3 নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সচিবালয়ের বিভিন্ন ভবনে অন্তত 8টি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে কৃষিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কৃষি এবং অর্থ বিষয়ক উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কৃষক কার্ডের ডেমো প্রদর্শন করা হয়। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং কৃষক কার্ডের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়াও বেশ কয়েকটি কর্মসূচিতে রোববার সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করে দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন, এই সংকট সমাধানে 604 কোটি টাকার নতুন টিকা ক্রয় করা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে ভেন্টিলেটরেরও। এদিকে ছুটির দিনেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সবচেয়ে বেশি আলোচনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি, জানিয়ে সরব খোদ স্বাস্থ্যমন্ত্রী। রোববার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আইসিইউ ভেন্টিলেটর সংকটের কারণে 11 দিনে 33 শিশুর মৃত্যু হয়েছে। তবে বেসরকারিভাবে 5টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার 4টি পাঠানো হচ্ছে রাজশাহীতে। 5টা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর আজকে আমরা কালেক্ট করব। আগামীকাল সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি 4টে নিয়ে যাবেন, ওখানে দিয়ে আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী অভিযোগ করেন, গত 8 বছরে বিগত কোনো সরকার হামের টিকা দেয়নি, আছে সংকটও। এই সংকট সমাধানে 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ করেছি, পারচেজ কমিটি পাস হয়েছে। আমরা এপিআই ইনক্লুডিং ওই ভ্যাকসিন আমরা সব কালেকশন করব যথাসময় এবং স্টার্ট করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামে আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি সহ বেশ কিছু হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। আগামী কিছুদিনের ভিতর আমাদেরকে আরও মোর দেন a dozen ভেন্টিলেটর সরবরাহ করবেন। এদিন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নবনির্মিত 40টি আইসিইউ শয্যা প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করে দ্রুত সেবাটি চালুর নির্দেশ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের জন্য 5 সিটি কর্পোরেশনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ এবং উত্তরে আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী করা হয়েছে। 6 মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা ও বর্তমান প্রশাসকদের নির্বাচন করা থেকে বিরত রাখা সহ 5 দফা দাবি জানিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোববার রাতে সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা পরিষদের প্রশাসক বসিয়ে সরকার ক্ষমতাকে কুক্ষিগত করছে বলে অভিযোগ করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, নিয়োগকৃত প্রশাসকদের নির্বাচনে অংশ নিতে না দেওয়া সহ 5 দফা দাবি উত্থাপন করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় নাই। 5 দফা দাবি আমরা উত্থাপন করছি। 6 মাসের মধ্যেই সকল স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে কোনোভাবে সেই সব প্রশাসকেরা সেই সব সিটি কর্পোরেশন বা সেই সব জায়গায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপর 5টি সিটি কর্পোরেশনে মেয়র পদে নিজেদের প্রার্থী ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উত্তরে আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী ঘোষণা করা হয়। এছাড়াও রাজশাহী, কুমিল্লা ও সিলেট সিটিতে প্রার্থী ঘোষণা করেন নাহিদ। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব। ইসির অধীনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলেও জানান এনসিপি আহ্বায়ক। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খরচ আর উৎপাদন ব্যয় বাড়ায় দেশে কমছে ধান উৎপাদন, খালি পড়ে থাকছে মাঠ, বিকল্প ফসলে ঝুঁকছেন অনেকে। চাল আমদানি বাড়ায় কাজ হারাচ্ছেন কৃষিজীবীরা। বিশ্লেষকদের মতে কৃষি পণ্য আমদানিতে দেয়া ভর্তুকি কৃষক পর্যায়ে বন্টন করলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে দীর্ঘমেয়াদে সুফল পাবে সরকার। সুমন আহমেদের ক্যামেরায় সেলিয়া সুলতানা রিপোর্ট। ধানের ক্ষেতের শীতল হাওয়া শান্ত করতে পারে না নীলফামারী থেকে আসা মোতালেবের চিন্তা। ক্ষেত মজুর, ধানের ক্ষেতে যতটা তার চাহিদা ততটা নয় অন্য ফসলে। ধান ক্ষেত কমতেছে, সবজি খেতে 6 মাস পর একদিন এইরকম যাই, ধান খেতে ওখানে ডাকে কম। কৃষি উৎপাদনের সবচেয়ে অলাভজনক মনে করা হয় ধান। ফলে কৃষি জমি খালি থাকলেও ক্ষতির ভয়ে কেউ ধান চাষে আগ্রহী নয়। সার, বিষ, কীটনাশক, পানি সবকিছুতে বেশি খরচ বেশি হওয়ার কারণে ভুট্টার দিকে কৃষক ঝুঁকে পড়তেছে, যার জন্য আপনার খাদ্য সংকট। যেভাবে খরচ, তাতে করে আমার ধান ঘরে যে কয়টা লাগবে আর উনার কিনা খাইতে ওই কয়টা লাগবে, এই জন্য উনি করতেছে না। আনোয়ার কালাম পুরোপুরি গৃহস্থী।
গত 10 দিন সেচ পাম্প ডিজেলের অভাবে চালু করতে পারেননি। ডিজেল যতদিন না পাবো তো এটা তো ডিজেল ছাড়া চলবে না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধুমাত্র যে সেসব দেশেই অস্থিরতা তৈরি করছে তা নয়, বরং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ভাগ্য নির্ধারণ করছে। এমন পরিস্থিতিতে কৃষিতে স্বনির্ভরতা তৈরি করা গেলে, অর্থাৎ কৃষিতে মহাপরিকল্পনা তৈরি করা গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকবে, ঠিক একইভাবে বিশ্বের বাণিজ্যের যে কোনো দরবারে অর্থাৎ দেন দরবারে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। একদম চর এলাকায়, হাওড় এলাকায় ধানের ক্ষেত হয়ে যাচ্ছে তামাকের ক্ষেত, ধানের ক্ষেত হয়ে যাচ্ছে ভুট্টার ক্ষেত। কারণ কি? তারা দাম পায় না। আমদানি করতে যে ব্যয়টা হতো সেইটা আমাদের কৃষকের কাছে যাক সেই টাকাটা, এবং এটা আমার মনে হয় সরকারের জন্য সেটা ভালো হবে। প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় একটা জিনিস প্রায়োরিটি জায়গায় থাকবে, সেটা হলো কোন কোন জিনিসের জন্য আমি লোকালি প্রোডাক্টের উপর ডিপেন্ড করব আর কোন কোন জিনিস আমাকে বিদেশ থেকে আনতে হবে। ওভার ডিপেন্ডেন্স কোনো কারণেই ভালো কিছু না। বৈশ্বিক যুদ্ধ ছাড়াও এই লোকসান গোনার দরদামে ফসলের জমি বছর গড়াতেই সরে যায় কয়েকশো একর দূরে। কোনো কোনো ভাটা বিষ ফোড়ার মতো উকি দেয় মাঠের মাঝে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ধামরাই, সাভার। 133 অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। তাহলে সংখ্যাটা জানার জন্য 2 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করেন। আরেকটা কথা হচ্ছে যে মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ কিংবা পুলিশ, এই সমস্ত বিষয়ে আইনমন্ত্রী কথা বলবে, কারণ এগুলো আইন মন্ত্রণালয়ের উত্থাপিত বিল। না, বিষয়টা তা নয়। গণভোট অধ্যাদেশের যে এটাকে বলা হয় ব্যবহার হয়ে গেছে, ইংরেজি শব্দটা বলতে চাচ্ছি না, ইনফ্রাস্ট্রাকচার বলে বোধহয়, সেটা যে কারণে প্রণয়ন করা হয়েছিল সেই গণভোটটা অনুষ্ঠিত হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। এইটাকে আবার অনুমোদন করে বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। কিন্তু এই গণভোট অধ্যাদেশটা যেভাবে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা এইভাবেই উত্থাপন করেছি সংসদে, যে 93 আর্টিকেলের বলে যেটা অর্ডিন্যান্স হয়েছে সেগুলো সংসদ অধিবেশন বসার দিনে আমরা এটা উত্থাপন করেছি। 30 দিনের ভিতরে অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হয়। কিন্তু এইটার ভাগ্য তো হয়ে গেছে, এই অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। এখন এটার আর কোনো সামনের বাধ্যবাধকতা নাই। না, এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। সংবিধানে না থাকলেই যে গণভোট হবে না এরকম কোনো সংবিধানে কিছু নাই। তো সুতরাং আইন প্রণয়ন হয়েছে অধ্যাদেশের আকারে একটা গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য, তো সেটা করেছে। সেই অধ্যাদেশটার ব্যবহারও শেষ হয়েছে, এটার কেউ কোনো বিরোধিতা নেই। কিন্তু এই আইনটা আবার সংসদে ধারণ করে ভবিষ্যতের জন্য ব্যবহার করার কিছু নাই। সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।